নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। প্রায় 30 বছর আগেকার কথা। ছেলেটার বয়স তখন 6 কিংবা 7। চটপটে স্বভাব, ক্রিকেট খেলতে প্রচণ্ড ভালোবাসে। সাংবাদিকতার প্রয়োজনে প্রতিদিন বিকেলে তখন যেতেই হতো তাদের বাড়িতে। ক্রমশ আলাপ, ঘনিষ্ঠতা, আড্ডা। প্রায়শই আগে চলে যেতাম, কারণ আধ ঘন্টা বা 1 ঘন্টা ক্রিকেট খেলাই ছিল আমারও নেশা। ক্রিকেট খেলতাম, আড্ডা মারতাম, গল্প করতাম। তারপর আরও অনেক কিছু সময় গড়িয়েছে। রাজ্যের রাজনীতিতে বহু অধ্যায় বদলেছে। সেদিনের সেই চটপটে বাচ্চা ছেলে আজ বঙ্গ রাজনীতির অন্যতম প্রধান কুশীলব। এমন একটা দিন যায় না যেদিন খবরের শিরোনামে তার নাম থাকে না। খবরের কেন্দ্রে তিনি, আক্রমণের কেন্দ্রে তিনি, বিতর্কের কেন্দ্রে তিনি। রাজ্যের বিরোধী দলনেতাকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবার ভাষণেই তার নাম। তাকে ঘিরে হাজারো কথা, হাজারো অভিযোগ। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, আজ জেনে নেব তার কাছ থেকেই। লোকসভা ভোটের মুখে সোজা সাপটায় মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক, আমাদের নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের চ্যানেলের সকল দর্শককে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনলেই কতগুলো জিনিস মাথায় আসে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, এমন এক ব্যক্তি যাকে দুর্নীতি মামলায় ইডি, সিবিআই লাগাতার টেকে চলেছে। কিন্তু এগুলোর বাইরেও তো একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি 36 বছরের তরুণ। সেই মানুষটি কেমন? না, আমি সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের একজন 36 বছরের তরুণ যেরকম হয়, আমিও ঠিক সেরকমই। সাধারণ 36 বছরের একজন তরুণের যেমন মা, বাবা, পরিবার, স্ত্রী, ছেলে, মেয়ে হয়, আমারও ঠিক তাই। বন্ধুবান্ধব আমার সেরম কোনো কেউ নেই। তার কারণ ছোটোবেলা থেকেই রাজনৈতিক পরিসরে আমি বড় হয়েছি এবং আমি ব্যক্তিগত জীবনে কেমন, এটা আমার মনে হয় যে আমাকে যারা কাছ থেকে দেখেছে তারা বলতে পারবে। আপনি ইন্ট্রোডাকশনটা একটু আগে দিলেন, সুতরাং যারা আমাকে কাছ থেকে দেখেছে বা জানে, চেনে, তাদের বলা উচিত। ইডি, সিবিআই সব মিলিয়ে আপনাকে প্রায় 12 বার তলব করেছে একাধিক মামলায়। জানিয়ে বিরোধীরা নিয়মিত আক্রমণ করছে, রোজই করছে। রাজনীতি তো পারসেপশনের খেলা। কখনো মনে হয় না এতে আপনার পারসেপশন ড্যামেজ হচ্ছে? দেখুন, এই যে ইডি সিবিআইয়ের মামলা মোকদ্দমা যবে থেকে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আমি যেবার সিবিআইয়ের ডাক পাই বা ইডির ডাক পাই 2021-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, এবং 2020 সালের নভেম্বর মাসে আমি যে কথাটা বলেছিলাম, আমি আজও আমার অবস্থানে অনড়। আমি বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ ইডি বা সিবিআইয়ের কাছে থাকে, তাহলে আমাকে তলব করার দরকার নেই। একটা দৃষ্টান্ত ভারতবর্ষের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে স্থাপন করুন। আমাকে দরকার হলে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করব। কিন্তু এই যে পারসেপশনের খেলা আপনি বলছেন, এটা পারসেপশনের খেলা না, এটা মনোবল ভাঙার খেলা। আমরা অন্য ধাতুতে তৈরি। আই এম নট বিল্ড লাইক দ্যাট। আপনি 5 বার ডাকবেন, আমার মনোবল ভেঙে যাবে। আপনি যতবার ডাকবেন, আমি আমার আন্দোলনে আরও লড়াই আরও দৃঢ় প্রতিজ্ঞ হব, এবং যতবার ডাকবেন আমার মানসিকতা আরও দৃঢ় হবে। আপনি যাদেরকে ইডি সিবিআই দিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছেন, অনেকে মেরুদণ্ড বিক্রি করে, বশ্যতা স্বীকার করে আত্মসমর্পণ করেছে বিজেপি নেতাদের কাছে। অস্বীকার করার তো জায়গা নেই। এর একাধিক উদাহরণ আমরা দেখেছি। মহারাষ্ট্রেও হয়েছে। নিশ্চিতভাবে এটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। আপনার যাদের কাছে ইডি সিবিআই যাচ্ছে, শুনুন, খুব সিম্পল। আমি আপনাকে যদি 3টে অপশান দিই, যাদের কাছে ইডি সিবিআই যাচ্ছে তাদের কাছে কী অপশান? এক হচ্ছে মাথা উঁচু করে লড়াই করে এই লড়াইয়ের মোকাবিলা করো। 2 নম্বর অপশান হচ্ছে আপনি বিজেপিতে যান। আর 3 নম্বর হচ্ছে রাজনীতি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন। এই 3টের বাইরে তো আর কোনো অপশান নেই। তো অনেকে, আর কোর্টে যারা যাচ্ছে, বিচার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য এখন না করাই ভালো, যা দিনকাল চলছে। সুতরাং কোর্টে যারা যাচ্ছে তাদের পরিণতি কী হচ্ছে আপনারা দেখেছেন।
যদিও আমি বিচার ব্যবস্থার সবাইকে দোষী করি না, আমি এখনও মনে করি ভারতবর্ষে সুপ্রিম কোর্টের মতো সংস্থা ইনস্টিটিউশন রয়েছে যারা এখনও মেরুদণ্ড সোজা রেখে কাজ করছে, সেই কারণেই দেশটা এখনও বেঁচে আছে। আর বাকি রইল দুটো অপশান, এক হচ্ছে আপনি মাথা উঁচু করে লড়াই করুন, তা না হলে বিজেপির কাছে বশ্যতা স্বীকার করে বিজেপি জয়েন করুন। এবার কেউ মাথা উঁচু করে লড়াই করছে, কেউ জেলে যাচ্ছে, কেউ বশ্যতা স্বীকার করে বিজেপিতে যাচ্ছে, এই তো মোদ্দা কথা। তো পারসেপশন না, এটা হচ্ছে প্রেশার ট্যাকটিক্স। আপনি রাজনৈতিকভাবে মোকাবিলা করে আমাকে হারান। কেউ কেউ তো বলছে আপনার সাথে বিরাট সেটিং রয়েছে। কার সাথে? ইডিসি ভাইয়ের আপনার সাথে। তাহলে আমাকে বারবার ডাকবে কেন? যারা বলছে, কে বলছে? সিপিএম, সুজন চক্রবর্তী, সারদায় নাম রয়েছে, একবারও ডাক পায়নি। কে বলছে? অধীর চৌধুরী। সুদীপ্ত সেন চিঠি লিখে দিয়ে গেছে, চিটফান্ডে নাম রয়েছে, একবারও এখনো পর্যন্ত ডাকেনি। তাকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ। সে বলছে আমার সাথে বিজেপির সেটিং আছে। আমি প্রথমে আপনাকে বললাম যে আমি অন্য ধাতুতে তৈরি। যারা বলছে তাদেরকে কতবার ডেকেছে? এই যে বিজেপির নেতারা বলছে, যাদেরকে প্রকাশ্যে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, তাদেরকে কতবার ডেকেছে? সারদা গার্ডেন বিষ্ণুপুরে কার নেতৃত্বে তৈরি হয়েছিল? কোন সিপিএমের নেতা জড়িত ছিল? আপনিও জানেন, আমিও জানি। কবার ডাক পেয়েছে? অন্য প্রসঙ্গে আসি, ওই যে অভিষেক আপনি বলুন, এই যে সন্দেশখালির মতো ঘটনা, শাহজাহানের নাম উঠে আসা, এর কতটা আপনাদের দায় আর কতটা বিরোধীদের অভিযোগ? শাহজাহান সম্পর্কে যে তথ্যগুলো বিশেষ করে গত 1 মাস ধরে সংবাদ মাধ্যমে এসেছে, আমি বারবার আপনাদের বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আপনারা আগেও দেখেছেন, আমি নিজে সাংবাদিক বৈঠক করে বলেছি যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যখন রেয়াত করেনি, শেখ শাহজাহান কে? এবার আপনাদের মধ্যে অভিযোগ উঠছে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? যে মামলাটা হয়েছিল, এফআইআরটা করেছিল ইডি। হাইকোর্ট যদি পুলিশ প্রশাসনের হাত বেঁধে দেয়, তাহলে আপনি গ্রেফতার করবেন কোত্থেকে? শাহজাহানকে গ্রেফতার করেছে কে? পশ্চিমবঙ্গ পুলিশ করেছে, আমাদের সরকারের পুলিশ করেছে। নরেন্দ্র মোদীর ইডি সিবিআই করেনি, পরবর্তীকালে হেফাজতে নিয়েছে, মামলা যখন সিবিআই ট্রান্সফার হয়েছে তখন। তা হাইকোর্ট যদি পুলিশের হাত বেঁধে দেয় এবং চারিদিকে বিরোধী নেতা, বিরোধী দলগুলো ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জির সরকার শাহজাহানকে অ্যারেস্ট করছে না, আপনি অ্যারেস্ট করতে দিচ্ছেন না, আমি যদি বলে থাকি হাইকোর্ট আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? যে কোনো স্টে নিয়ে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল নট প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন। ইফ সামওয়ান ইজ নট অ্যালাউড টু প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন, সেখানে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? আমি কাউকে ডেকে পাঠাতে পারবো না, তদন্ত করতে পারবো না, ফিল্ডে পুলিশ যেতে পারবে না, তো আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? কিন্তু কোথাও কি আপনার মনে হয় না একটু দেরি হলো, এতটা দেরি না হলেও ভালো হতো, যে সময়টা? আমি আপনাকে বলছি, পুলিশ প্রশাসনের হাত বেঁধে দিলে আপনি কি করবেন? ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর, গণতন্ত্রের কিছু রীতিনীতি আছে, এগুলো আপনি অস্বীকার করতে পারেন না। এবার যারা এই এত বড় বড় ভাষণ দিচ্ছে যে মহিলা নির্যাতন হয়েছে, আপনি বলুন সেই মহিলা নির্যাতনের অভিযোগ কাদের বিরুদ্ধে? 1 নম্বর হচ্ছে শিবপ্রসাদ হাজরা, শিবু উত্তম এবং উত্তম সর্দার। এই উত্তম সর্দার আর শিবু হাজরাকে 15 দিন হয়ে গেল সিবিআই হেফাজতে নিল না কেন? আজকে হয়তো আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, আজকে বিজেপির নেতারা শুনবে, সিবিআইয়ের কর্তারা শুনবে, হয়তো কালকে দিল্লি থেকে আদেশ আসবে হেফাজতে নাও, কিন্তু যে মুহূর্তে ইন্টারভিউ হচ্ছে এখনো পর্যন্ত শিবু হাজরা বা উত্তম সর্দারকে সিবিআই হেফাজতে চায়নি। সুতরাং ভোট ব্যাংক পলিটিক্স, নিশ্চিতভাবে ভোট ব্যাংক পলিটিক্স, ভোট ব্যাংক পলিটিক্স এবং মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে দুর্বল করার পলিটিক্স, বাংলার মানুষকে ভুল পথে পরিচালিত করার পলিটিক্স। আজকে যদি মহিলা সুরক্ষা এদের কাছে প্রাইম ইস্যু হতো, ব্রিজভূষণ সিং কি করে কুস্তিগিরদের এত অভিযোগ থাকার পরেও তিনি পদে ক্ষমতায় আসীন হয়ে থাকেন? কি করে? কুলদীপ সিং সেঙ্গার, উন্নাও ধর্ষণকাণ্ডের প্রধান অভিযুক্ত, সুপ্রিম কোর্টের রায় আসার পর বিজেপি দল থেকে বার করেছে। অজয় তেনি মিশ্র, যার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে নিরীহ কৃষকদের, আন্দোলনরত কৃষকদের গাড়ি দিয়ে পিষে মেরে দিয়ে চলে গেছে, তাকে এবারের নির্বাচনেও বিজেপি টিকিট দিয়েছে। সেই অজয় তেনি মিশ্রকে এবারের নির্বাচনেও বিজেপি প্রার্থী করেছে। বিএস ইয়েডুরাপ্পা, যার বিরুদ্ধে পক্সো মামলার অভিযোগ রয়েছে, সে বিজেপির সেই রাজ্যের সবথেকে বড় নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাশে বসিয়ে সভা করছে। কারা নারী নির্যাতন, নারী ক্ষমতায়নের কথা বলে? আপনার কি মনে হয় যে তৃণমূলের যে মহিলা ভোট ব্যাংক,
এটাকে টার্গেট করা হচ্ছে? আমাদের কোনো ভোট ব্যাংক মহিলা পুরুষ বলে নেই। এটা আপনারা সেভাবে পারসেপশন ক্রিয়েট করতে পারেন বা আপনাদের দৃষ্টিভঙ্গি যে মহিলা ভোট ব্যাংক বা পুরুষ ভোট ব্যাংক। আমরা যখন কাজ করি আমরা সবার জন্য করি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2021 সালে লড়াই করতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিভাবে ব্যঙ্গাত্মকভাবে কথাবার্তা বলেছিল এগুলো মানুষ দেখেছে এবং তার জবাব বাংলার মানুষ 2021 সালে দিয়েছে। ভোটের ফলে সেটা প্রতিফলিত হয়েছে, কেউ অস্বীকার করতে পারে না। সুতরাং বাংলার পুরো সমাজকে, বঙ্গবাসীকে ভুল পথে পরিচালিত করা, যে তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত বা তৃণমূলের নেতারা করাপ্ট, তৃণমূলের নেতারা অসাধু। আরে যারা চুরিতে অভিযুক্ত তারা তখন বিজেপির সম্পদ। আপনি বলছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, প্রধানমন্ত্রী সব জায়গায় গিয়ে বলছে। পাশে বসিয়ে রেখেছে কাকে? হিমন্ত বিশ্ব শর্মা, আসামের চিফ মিনিস্টার। বাংলায় এসে বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। যে লোকটা হাত পেতে টিভির পর্দায় টাকা নিচ্ছে তাকে বসিয়ে বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। এর থেকে লজ্জার কি হতে পারে? যেই অজিত পাওয়ারকে আপনি আজ থেকে 1 বছর আগে বলতেন যে এনসিপি মানে হচ্ছে সবথেকে কোরাপ্ট পার্টি আর সবথেকে ভ্রষ্টাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, ভারতবর্ষের সবথেকে দুর্নীতিগ্রস্ত নেতা, যার বিরুদ্ধে 70,000 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ আপনারা করেছেন, সেই অজিত পাওয়ার আপনাদের সরকারের এখন ডেপুটি চিফ মিনিস্টার। তাকে বসিয়ে আপনি সভা করে বলছেন ভ্রষ্টাচারকে খিলাফ মেরা লড়াই জারি है। এই দ্বিচারিতা আপনি কী ভাবছেন? মানুষ বোকা? আপনি আমাকে দেখান 34 বছর সিপিএম ক্ষমতায় বাংলায়, 1977 থেকে 2011 একটা সিপিএমের নেতা জেলে গেছে? সিপিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছেড়ে দিন, এত খুন করতো। 2021-এ মামাটি মানুষের সরকার প্রথমবার আসার পরে 2011-এ কঙ্কালকাণ্ড তো আপনারা দেখেছেন। এদের নেতারা কি করে বেরিয়েছে 34 বছর? একটা সিপিএমের নেতা জেলে গেছে, একটা সিপিএমের নেতা বাম আমলে। আপনি আমাকে দেখান 10 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় একটা বিজেপির নেতা জেলে গেছে? আপনি দেখান গুজরাটে একটা জেলে গেছে, আপনি দেখান মধ্যপ্রদেশে একজন জেলে গেছে, আপনি দেখান উত্তরপ্রদেশে একজন জেলে গেছে, আপনি দেখান আমাকে উত্তরাখণ্ডে একজন বিজেপির নেতা জেলে গেছে। 2021-এর ক্ষমতায় আসার পরে যে বিপুল জয় পেয়েছিলেন আপনারা, তারপর থেকে আপনাদের বক্তব্য যে 100 দিনের কাজ, আবাস প্রকল্প থেকে নানা ইস্যুতে নানা জায়গায় কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না, 1 পয়সা দিচ্ছে না। বিজেপি বলছে এটা সর্বৈব মিথ্যে, আমরা টাকা দিচ্ছি, টাকা দিয়েছি। আমার খালি দুটো প্রশ্ন, এবং আপনার চ্যানেলেও যদি ওরা আসতে চায় আপনি আমাকে 1 ঘন্টা আগে বলবেন, আপনার চ্যানেলে আমি আসবো। বলবো? নিশ্চয়ই বলবেন। এটা তো আপনাকে আমি আলাদাই ইন্টারভিউ বলছি না, আমি প্রকাশ্যে জনসভা থেকেও বলেছি, সুতরাং বাংলার সবাই জানে। আমার প্রথম প্রশ্ন যে 2021-এ আপনারা হারার পর মনরেগা মানে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজে যদি 10 পয়সার কোনো বরাদ্দ হয়ে থাকে, 10 পয়সা, আমি 1000 কোটি 5000 কোটি 10,000 কোটির গল্প দিচ্ছি না, প্রধানমন্ত্রী বলছে আমরা টাকা পাঠাচ্ছি, আমি বলছি 2021-এ বাংলায় বিজেপি হারার পরে যদি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে মনরেগায় 10 পয়সা বিজেপি বাংলায় দিয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। ফার্স্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ, এই যে বাড়ির কথা বলছে, 2017-18 থেকে যে সমীক্ষা হয়েছে আবাস প্লাসের, যেগুলো 2021-এর পর থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা, 2021-এ হারার পর যদি আবাস প্লাসের তালিকায় বিজেপির কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 44,000 কোটি, 4,000 কোটি, 400 কোটি, 40 কোটি ছেড়ে দিন, 4 পয়সা দিয়েছে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। সেকেন্ড চ্যালেঞ্জ, বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। কোনো একটা মঞ্চ যদি দেয়া হয়, আমি আসবো। শুনুন, আমি আপনাকে তথ্য দিচ্ছি, বলছে বাংলায় ফেক জব কার্ড, সেই জন্য আমরা 100 দিনের টাকা বন্ধ করেছি। থার্ড চ্যালেঞ্জ, ইউপিতে 52 লক্ষ ফেক কার্ড পাওয়া গেছে, বাংলায় পাওয়া গেছে 22 লক্ষ। ইউপির 100 দিনের টাকা বন্ধ হয়েছে, অ্যাকসেপ্ট করুক, রাজনীতি ছেড়ে দেবো। ফোর্থ চ্যালেঞ্জ, মধ্যপ্রদেশে আবাসের দুর্নীতি, 10 দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বলে একটা সংবাদপত্র আর্টিকেল বার করেছে, সেখানে দেখা যাচ্ছে এমন বেনিফিশিয়ারির তালিকা রয়েছে যারা অ্যাপ্লাই করেনি, দুটো বাড়ি পেয়েছে, সেখানে বাড়ির টাকা বন্ধ হয়েছে। আবাসের কিছু নিয়ম আছে, আপনার বাড়িতে যদি 4 চাকা থাকে আপনি আবাস পাবেন না। সিএজি রিপোর্ট বলছে
এরকম ভুরি ভুরি বেনিফিশিয়ারি দেখা যাচ্ছে যাদের বাড়িতে ফোর হুইলার, একাধিক ফোর হুইলার, 2, 4, 5টা করে গাড়ি, তাদের নামে, তাদের পরিবারের একাধিক সদস্যদের নামে বাড়ি অ্যালট হয়েছে আবাস যোজনা প্রকল্পে। মধ্যপ্রদেশে টাকা বন্ধ করেছে বিজেপি, বলছে বাংলায় দুর্নীতি হয়েছে। 11,36,000 লোকের তালিকা পাঠানো হয়েছে। 14ই ডিসেম্বর আমাদের সরকার 2022 সালে সে তালিকা পাঠিয়েছিল, তারিখটা মার্ক করে রাখুন, 14ই ডিসেম্বর 2022। এবং আমি যখন রাস্তায় ছিলাম প্রায় 2-2.5 মাস নবজোয়ারের সময়, মানুষ আমাদের জিজ্ঞাসা করেছিল যে বাড়ি পাচ্ছি না, বাড়ি কবে পাবো বাবা? বয়স্ক মানুষ, মাথার উপর ছাদ নেই। প্রধানমন্ত্রী তো বলেছিল যে আমার সরকার 2022-এর মধ্যে ভারতবর্ষের সব নাগরিকদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। আজ 2024, কোথায় বাড়ি? তারা গ্যারেন্টি দিচ্ছে মানুষকে। আপনি আগের প্রতিশ্রুতি পালন করেননি। 2015-এ দেওয়া, 16-এ দেওয়া, 14-এ দেওয়ার প্রতিশ্রুতি আপনার পূরণ হয়নি। আপনি 24-এ নতুন করে জুমলা দিচ্ছেন। আর আপনি যদি বাড়ির টাকা পাঠিয়ে থাকেন, রিলিজ দ্য হোয়াইট পেপার অন মনরেগা, রিলিজ দ্য হোয়াইট পেপার অন আবাস প্লাস। আই উইল টেক আ স্যাবাটিক্যাল ফ্রম পলিটিক্স ফর এভার। আমি সারা জীবনের জন্য রাজনীতি থেকে অবসর নেব। এই যে টাকা না আসা নিয়ে বঙ্গ বিজেপি নেতাদের কোনো ভূমিকা আছে বলে মনে করেন আপনি? নিশ্চয়ই। আমরা যখন বৈঠক করতে গেছি, সাংসদদের প্রতিনিধি দল যখন কৃষি ভবনে গেছে, তাদের সেক্রেটারিরা মুখ ফসকে সত্যি কথা বলে দিয়েছে। কি বলেছে? তারা বলেছে যে বাংলার প্রতিনিধিরা এসে আমাদের উপর চাপ সৃষ্টি করেছে, মন্ত্রীর উপর এসে চাপ সৃষ্টি করেছে। পিএমও থেকে ফোন করানো হয়েছে যে বাড়ির টাকা ছাড়বে না। আমি তো বলছি মধ্যপ্রদেশে হয়েছে, আপনি বাড়ির টাকা ছেড়েছেন, আর বলছেন বাংলায় হয়েছে আমি বাড়ির টাকা আটকে রেখেছি। ইউপিতে আপনার 52 লক্ষ ফেক কার্ড পেয়েছেন আপনি। ইউপির পপুলেশনের নিরিখে যদি আপনি পার্সেন্ট দেখেন তাহলে 8%, আর বাংলায় ফেক কার্ডের সংখ্যা হচ্ছে 22 লাখ। তাহলে ইউপিতে টাকা ছাড়লে বাংলায় ছাড়বেন না কেন? বাংলা একমাত্র রাজ্য যার আপনি 100 দিনের টাকা ছাড়েননি। আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে আপনাদের 100 দিনের টাকা নিয়ে আমরা আন্দোলন করব, এবং দরকার পড়লে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন, বাংলার সবাইকে নিয়ে গিয়ে লড়াই যাতে সর্বাত্মক হয় আমরা চেষ্টা করব। আমরা গেছি, এবং আপনারা সেই দৃশ্য সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, নিজেরা দেখেছেন কলকাতা ধর্ণা দিয়েছে কীভাবে মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে, এমনকি SC ST তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা, বীরবা হাঁসদা, এদেরকেও, মহুয়া মৈত্র, দোলা সেন, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষদস্তিদার মহিলা যারা, চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। কী দোষ এদের? বাংলার মানুষের টাকা চাইতে গেছে। কিন্তু আমরা মানুষকে এটাও বলেছিলাম যে আমরা যদি টাকার ব্যবস্থা না করতে পারি, মানে যদি দিল্লি থেকে না নিয়ে আসতে পারি, বিকল্প টাকার ব্যবস্থা আমাদের সরকারই করবে। মমতা ব্যানার্জি কথা রেখেছে। 3 ফেব্রুয়ারি রেড রোড থেকে তিনি ঘোষণা করেছেন যে আর দিল্লির দয়া দাক্ষিণ্যে আমাদের সরকার বেঁচে নেই, যে বাংলার মানুষকে কোনোদিন, আমি যতদিন আছি, আমার সরকার যতদিন আছে, কেউ ভাতে মারতে পারবে না। প্রায় 59 লক্ষ শ্রমিকদের, যাদের 2 বছর ধরে টাকা পাওনা ছিল, তাদেরকে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 2700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেটা দিল্লি মানে কেন্দ্রের সরকারের দেওয়ার কথা, সেই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। কথা দিয়ে কথা রেখেছি। আমরা ভাবি এই নেতার বিশাল সংগঠন, সেই নেতার বিশাল সংগঠন। কারো সংগঠন নেই। মানুষ যদি